তার ফ্ল্যাট বদলানোর খবর পেয়ে অনুভাও ছুটে এসেছিল। সবকিছু গোছগাছ করতে বড় বোনকে সে সাহায্য করেছে। বাহিরে আজ পূর্ণিমা রাত। আকাশে রূপোর থালার ন্যায় বিশাল আকৃতির চাঁদ। তার সাথে বারান্দা হতে ভেসে আসছে ফুলের মিষ্টি গন্ধ। বিছানায় পা ঝুলিয়ে বসে আছে অনুভা। মন তার ভীষণ খারাপ। শান্তা এবং হানিফ শেখ বাড়িতে নেই 3 দিন হলো। ওনারা গেছেন সৌহার্দের কাছে। ওখানে মাসখানেক থেকে তারপর হজ করে বাড়ি ফিরবেন। এটাই যাওয়ার আগে বলে গিয়েছেন পুত্র এবং পুত্রবধূকে। কয়েক মাসের সংসার জীবনে এসে শাশুড়ির মধ্যেই মাতৃত্বের স্বাদ খুঁজে পেয়েছিল অনুভা। এখন হুট করে ওনারা চলে যাওয়ায় মনটা তার ভীষণ খারাপ। নিচ থেকে ঘরে এসে প্রবেশ করলো শ্রাবণ। আর চোখে স্ত্রীকে দেখে নিয়ে বসে পড়ল সোফায়। ঘাড় উঁচিয়ে তার পানেই তাকালো অনুভা। মিলিত হলো দুজনের দৃষ্টি। শ্রাবণ জিজ্ঞাসা করল, নোভা রানীর মন খারাপ? অনুভা ছোট্ট করে উত্তর দিল। শব্দহীন হাসল শ্রাবণ। উঠে এসে কবাডের দরজা খুলে দাঁড়ালো। জিজ্ঞাসা করল, শাড়ি নাকি 3 পিস? মানে? দুটোর মধ্যে কোনটা পরবে? শাড়ি তো পরেই আছি, তাহলে আবার কেন পরবো? এভাবেই কি বাহিরে যাবে নাকি? হুম, আমি তো হতে দিব না। আমি ব্যতীত আমার বউকে খোলা চুলে অন্য কেউ কেন দেখবে? এখন বাহিরে? চলো ঘুরে আসি। যতই হোক বউয়ের মন ভালো করার দায়িত্বটাও তো আমিই নিয়েছি, তাই না? মুচকি হাসল অনুভা। তাকে তাড়া দিয়ে নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল শ্রাবণ। তৈরি হয়ে বাড়ি থেকে বের হতে তাদের আধ ঘন্টা সময় লাগলো। সময়টা এখন বর্ষাকাল। রাতের আকাশে নেই কোনো মেঘমালার দল। সকালেই ঝুম বৃষ্টি হয়েছে। ভিজিয়ে দিয়ে গেছে শহরতলি। কংক্রিটের রাস্তা অনেক আগে শুষে নিয়েছে বৃষ্টির পানি। তবুও রাস্তার আনাচে কানাচে দৃশ্যমান মাটি হয়ে আছে কর্দমাক্ত। গ্যারেজ থেকে গাড়িটা বের করলো শ্রাবণ। অনুভার গায়ে নীল গোলাপি রঙের মিশ্রণে সিল্কের শাড়ি, মাথায় নীল রঙের হিজাব। শাড়িটি অতি সাবধানে ধরে গাড়িতে উঠে বসল সে। শ্রাবণও তৎক্ষণাৎ চালকের আসনে উঠে বসে গাড়িতে স্টার্ট দিল। ঘড়ির কাঁটায় 9:30 ছুঁই ছুঁই। একটি রেস্তোরাঁর কার্নিশের টেবিলে বসে আছে তানিম। চোখে মুখে ফুটে উঠেছে তার বিরক্তির ছাপ। একটু পরপর হাত ঘড়িতে সময় দেখছে আর বিড়বিড় করছে। আরও কিছু মিনিট পার হতেই চলে যাওয়ার জন্য উদ্যত হলো সে। তখনই দ্রুত একটি মেয়ে এসে তার সম্মুখে চেয়ারে বসল। অপরাধীর ন্যায় কোমল স্বরে বলল, সরি, আসতে একটু দেরি হয়ে গেছে। আসলে রাস্তায় এত জ্যাম ছিল যে কি বলবো, জ্যামের কারণেই আর কি দেরিটা হলো। আপনি কি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন? এক নাগারে কথাগুলো বলে থামল মেয়েটি। তানিম ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল, মিস সাজিয়া? মেয়েটি উপর নিচ মাথা নাড়ায়। এবার রাগত স্বরে তানিম বলে উঠল, ঠিক 35 মিনিট লেট হয়েছে আপনার। আমার কি সময়ের কোনো দাম নেই? শুধু মায়ের কথায় অফিস শেষে এখানে এসে এতক্ষণ অপেক্ষা করেছি, নইলে। ভুল তো মানুষ মাত্রই হয়, চড়ছেন কেন? ধরুন আজ যদি আমার জায়গায় আপনি থাকতেন, আমি কি এইভাবে রাগ করতে পারতাম? মোটেও রাগ করতাম না। আমি আপনার মতো কেয়ারলেস নই যে কাউকে এতক্ষণ ধরে অপেক্ষা করাবো। শাশুড়ি মা তাহলে ঠিকই বলেছেন, তার ছেলে তো সত্যি সত্যি একটা বদমেজাজি। কে শাশুড়ি মা? কে আবার? আপনার মা। আমার মা আপনার শাশুড়ি হলো কিভাবে? বদমেজাজির পাশাপাশি তো আপনি দেখছি ভারী বোকা পুরুষ। আপনার সাথে আমার বিয়ে হলে তো আপনার মা আমার শাশুড়ি মাই হবে, তাই নয় কি? মেয়েটার এমন ধারা কথাবার্তা কিছুতেই পছন্দ হলো না তানিমের। সাথে মেয়েটার এমন সময় জ্ঞানহীন স্বভাবও না। গম্ভীর মুখে বলে উঠল, ওহো, বিয়ে তো হচ্ছে না? আপনাকে আমার একদম পছন্দ হয়নি। সাজিয়ার ললাটে ভাঁজ পড়ল। ব্যাগ থেকে ছোট বিউটি আয়নাটা বের করে নিজের মুখশ্রীতে ভালো করে চোখ বুলিয়ে বলল, না, খারাপ তো লাগছে না। তাহলে না পছন্দ না হওয়ার কারণ কি? আপনার কি মনে হয় আপনাকে অপছন্দ হওয়ার কারণ আপনার রূপ? অবশ্যই, আমি সুন্দরী একটা মেয়ে, পছন্দ হবে না কেন?
সৌন্দর্য দুয়ে কি আমি পানি খাবো নাকি? আপনার বচন ভঙ্গিতে প্রচুর ন্যাকামি রয়েছে, আর আমার এইসব ন্যাকামি একদম পছন্দ নয়। তার উপর আপনার সময় জ্ঞান বলে কিচ্ছু নেই। মেয়েরা ন্যাকামি করবে না তো কে ন্যাকামো করবে? আপনি আনরোমান্টিক পুরুষ। যাই হোক, এসব আতলামি স্বভাব বাদ দিন। আমাকে আপনার পছন্দ হয়েছে। আমার হয়নি? কেন যে হয়নি জানি না, ভেবেছেন নাকি? কি জানেন? এই যে এক মেয়েকে পছন্দ করে তার জন্য বিয়ের প্রপোজাল পাঠিয়েছিলেন, কিন্তু মেয়েটি আপনার রিজেক্ট করে দিয়ে তার প্রেমিককে বিয়ে করে নিয়েছি, তাই তো? হতভম্ব হয়ে গেল তানিম। এই মেয়ে এসব কথা কোথেকে জানলো? কে বলেছে তাকে? মা? মা কেন তার মানসম্মান এর কাছে নষ্ট করবে? তাহলে ভীষণ রাগ হলো তানিমের, আর কথা বাড়াতে চাইল না। এখান থেকে চলে যাওয়াটাই শ্রেয় মনে করলো, তাই চলে যাওয়ার জন্য উদ্যত হলো। বসা থেকে উঠে দাঁড়িয়ে সামনে তাকাতেই দৃষ্টিগোচর হলো পরিচিত মুখশ্রীর। তৎক্ষণাৎ পূর্বের স্থানেই বসে পড়ল তানিম। তার এহেন কাণ্ডে ভ্রু কুঁচকে নিল সাজিয়া। প্রশ্ন ছুড়ল, আপনার আবার কি হলো? উত্তর দিল না তানিম। তার থেকে কয়েক টেবিল দূরত্বের এগিয়ে টেবিলেই বসে আছে অনুভা। এই রেস্তোরাঁটা এখানকার বেশ নামকরা একটি রেস্তোরাঁ। বন্ধুদের সঙ্গে এর আগেও বেশ কয়েকবার এখানে এসেছিল শ্রাবণ। তাই আজ স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হতে হতে প্ল্যান করে নিয়েছিল যে আগে ডিনার করবে, তারপর ঘোরাঘুরি করে বাড়ি ফিরবে। মন খারাপটা মুহূর্তে যেন মিলিয়ে গেছে অনুভার। অধরে তার চমৎকার হাসি। শ্রাবণের সঙ্গে কথা বলতে বলতে আশেপাশের সাজসজ্জা দেখতে ব্যস্ত সে। হঠাৎ সামনের দিকে দৃষ্টি যেতেই তানিমের সঙ্গে চোখাচোখি হলো। ভেতরে ভেতরে কিছুটা চমকালেও উপরে উপরে বেশ স্বাভাবিক রইল অনুভা। একটি মেয়ের সঙ্গে বসে আছে তানিম, তবে মেয়েটির মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। তার দিকে পেট ঘুরিয়ে বসে আছে। চোখ ছোট ছোট করে স্ত্রীর পানে তাকালো শ্রাবণ। বাম গালটা আলতো করে টিপে দিয়ে মিহিস্বরে বলল, সামনে আমি থাকতে অন্যদিকে কি মেয়ে জানো? আমি ক্লাসে থাকাকালীন সবাই হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকে। মুচকি হাসল অনুভা। দৃষ্টি সরিয়ে শ্রাবণের পানে স্থির করল, বলল, এই কথা শুনতে শুনতে আমার কানটাই মনে হয় নষ্ট হয়ে যাবে। আর হ্যাঁ, তারা হাঁ করে তাকিয়ে তাকিয়ে আমায় দেখে না, বরং তোমার পড়া শোনে। তাহলে আর কি, তুমি বরং আমায় শোনো। হাসিটা চওড়া হলো অনুভার। মুগ্ধ নয়নে তার পানেই তাকিয়ে রইল শ্রাবণ। ততক্ষণে খাবার দিয়ে গেছে ওয়েটার। চামচ দিয়ে খাবার তুলে অনুভার মুখের সামনে ধরে শ্রাবণ জিজ্ঞাসা করল, মন ভালো হয়েছে? খাবারটা মুখে নিয়ে চিবোতে চিবোতে অনুভা উত্তর দিল, অর্ধেকটা। এবার শব্দ করে হেসে উঠল শ্রাবণ। পুনরায় প্রশ্ন করল, পুরোটা কখন ভালো হবে? এখান থেকে বের হয়ে আরেকটু ঘুরলে। প্রত্যুত্তর করল না শ্রাবণ। অধরে হাসি রেখেই খেতে লাগলো। এক দৃষ্টিতে তাদের দেখে গেল তানিম। দেখে নিল আজ অন্য এক অনুভাকে, এক প্রাণবন্ত হাস্যজ্জ্বল মেয়েকে। মনে মনে আওড়ালো, মেয়েটির হাসি সুন্দর। সাজিয়া তার মুখের সামনে তুড়ি বাজিয়ে কণ্ঠে বিরক্তি ফুটিয়ে বলল, এতক্ষণ তো ভালোই জ্ঞান দিচ্ছিলেন আমায়, তাহলে এখন কোথায় গেল আপনার সেই জ্ঞান? আমার কথার জবাব না দিয়ে নিজের মতো বসে আছেন। তানিমের দৃষ্টি সরল। পূর্ণ দৃষ্টিতে এবার সামনে বসা অপরিচিত মেয়েটির পানে তাকালো সে। মেয়েটি দেখতে মন্দ নয়, মুখের গড়ন তার সুন্দর। পরনে বেগুনি রঙের শাড়ি, চুল হাত খোপা করা, চোখে নিখুঁতভাবে কাজল দেওয়া, দু হাত ভর্তি কাচের চুড়ি। হুট করে সিদ্ধান্ত বদলালো তানিম। শুকনো ঢোক গিলে নিজের জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়ে নিল সে। অত্যন্ত গম্ভীর মুখে বলে উঠল, আপনার চুল সুন্দর, আমার বউ সুন্দর চুল আমি ছাড়া আর কেউ দেখুক তা আমি চাই না। আপনার চোখও অসম্ভব সুন্দর, কাজলে যেন মারাত্মক লাগে। আর বিয়ে হলে এই সপ্তাহেই হবে। সত্যি রাজি থাকলে আমায় ফোন করবেন, নয়তো ফোন করার প্রয়োজন নেই। কথাগুলো বলেই টেবিলের উপর একটা কার্ড রেখে বিল মিটিয়ে বড় বড় কদম ফেলে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল তানিম।
যাওয়ার সময় আর চোখে দেখে গেল সেই সুখী দম্পতিকে। সাজিয়ে অবাক হলো ছেলেটার কাণ্ড কারখানা দেখে। এভাবে হুট করে কিনা তাকে একা রেখে চলে গেল। এখন না বলল পছন্দ হয়নি, তাহলে আবার বিয়ের দিনক্ষণও ঠিক করে ফেললো কেন? অদ্ভুত। কার্ডটি হাতে তুলে নিয়ে সেখান থেকে নাম্বারটা মোবাইলে সেভ করলো সাজিয়া। অর্ডার দিল এক মগ কফি। এসেছেই যখন, তাহলে কফি খেয়েই না হয়ে বাড়িতে ফেরা যাবে। খাওয়া শেষে বিল মিটিয়ে স্ত্রীকে নিয়ে রেস্তোরাঁ থেকে বের হলো শ্রাবণ। পথে অনুভা বায়না ধরল রিকশায় করে শহর ঘুরবে সে। স্ত্রীর আবদার পূরণ না করার মতো পুরুষ শ্রাবণ নয়, তাই গাড়িটি সঠিক স্থানে পার্ক করে একটা রিকশা ঠিক করে উঠে পড়ল তাতে। হুট নামানো থাকায় পেছন দিয়ে হাতটা নিয়ে অতি যত্ন সহকারে স্ত্রীর বাহুতে ধরে রাখল শ্রাবণ, যাতে আঁকাবাঁকা পথে গিয়ে ঝাঁকি খেয়েও মেটে পড়ে না যায়। আর এত যত্নশীলতায় তৃপ্তির হাসি ফুটে ওঠে অনুভার অধরে। এত ভালো একজন জীবনসঙ্গী তার ভাগ্যে লিখে রাখায় মনে মনে শুকরিয়া আদায় করে রবের, পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বড় বোনের প্রতি। সে তো বারবার বিভিন্ন শঙ্কায় এই পুরুষটিকে নিজের থেকে দূরে সরাতে চেয়েছে, অথচ বড় বোন অমন উদ্যোগ নেওয়াতেই তো আজ সুখের সন্ধান পেয়েছে মেয়েটি। সব ক্ষততে লেপ্টে গেছে শ্রাবণ নামক শুদ্ধ পুরুষের ভালোবাসা। আরও বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে অবশেষে বাড়ি ফিরল দুজনেই। পূর্বের দিনের তুলনায় আজকের দিনটা ছিল অনুভার নিকট এক বিশেষ দিন। শ্বশুর শাশুড়ির আগমনে অফিস থেকে ছুটি নিয়েছে প্রান্তি। সৌহার্দ্য অফিসে হানিফ শেখ অ্যাপার্টমেন্টের খোলামেলা বারান্দায় কফি নিয়ে বসে ইংরেজি পত্রিকা পড়ছেন। রান্নাঘরে ব্যস্ত শাশুড়ি বৌমা। দেশে থাকাকালীন সময়টা খুবই স্বল্প হওয়ায় শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিশেষ কোনো সম্পর্ক গড়ে ওঠেনি প্রান্তির। শাশুড়ি নামক মানুষটি তার কাছে শুধু শাশুড়ি হিসেবে পরিচিত ছিল। তবে এই কদিনে সম্পর্কের বিশেষ উন্নতি হয়েছে। রন্ধনে অদক্ষ মেয়েটি শাশুড়ি থেকে শিখে নিচ্ছে স্বামীর পছন্দনীয় বাঙালি সব রান্না। সুপার শপ ঘুরে সকালের দিকেই খুঁজে খুঁজে প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে এসেছে শাশুড়ি আর বৌমা মিলে। নাড়ু বানানোর জন্য নারকেল কোড়াচ্ছেন শান্তা। ওনার হাতের দিকে মনোযোগী দৃষ্টিতে তাকিয়ে আছে প্রান্তি। আজকের রেসিপি হচ্ছে নাড়ু, পাটিসাপটা আর পিঠে পুলি। এখানে বেশ ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে পিঠে না হলে কি আর জমে? তার উপর পিঠা, নাড়ু সহ মিষ্টি জাতীয় সব ধরনের খাদ্যই সৌহার্দের নিকট খুবই প্রিয়। প্রান্তি বলল, এত কষ্ট করার কি প্রয়োজন মা? এর থেকে নারকেল ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তো হয়। পুত্রবধূর কথায় শব্দহীন হাসেন শান্তা। বলেন, ব্লেন্ড করলে তো ভর্তা হয়ে যাবে, তাতে কোরানো নারকেলের মজা তো পাওয়া যাবে না মা। এটা অনেক কঠিন আর সময় ব্যাপার। তা অবশ্য ঠিক, কিন্তু ভালো কিছু পাওয়ার জন্য তো কঠিন কাজ করতেই হয়, তাই নয় কি? ওপর নিচ মাথা নাড়ায় প্রান্তি। শান্তা পুনরায় বলেন, প্রথম প্রথম একটু কঠিন লাগবে, একবার শিখে গেলে দেখবে আর কঠিন লাগবে না। তাছাড়া সুহুর আবার এসব খুব পছন্দের, এসব পেলে ওর আর কিছুই চাই না। অন্যান্য দিনের থেকে শুক্রবারটা অনুভার প্রিয়। বিয়ের আগের শুক্রবার আর বিয়ের পরের শুক্রবারের মধ্যে পার্থক্য রয়েছে অনেক। বিয়ের আগের শুক্রবার মানে তার কাছে ছিল সংসারের দায়িত্ব, অথচ বিয়ের পরের শুক্রবারটা একেবারেই ভিন্ন। এখন নেই তার কোনো চিন্তা, জীবনের নেই কোনো জটিলতা। সকাল থেকে শ্রাবণকে বিভিন্নভাবে রাজি করিয়ে আজ সে বোনের কাছে এসেছে। গত 2 সপ্তাহ হয় তাইম কিংবা অর্থিকার সঙ্গে সামনাসামনি দেখা হয় না অনুভার। অর্থিকাকে আজ আর রান্না করতে হলো না, শ্রাবণ বাহির থেকেই খাবার আনিয়েছে। দুপুরে সবাই একসঙ্গেই গল্প করতে করতে খেয়ে উঠল। খাওয়ার পর তাইমকে কোলে নিয়ে ঘরে চলে গেল শ্রাবণ। আসার সময় ছেলেটার জন্য অনেক খেলনা কিনে নিয়ে এসেছে, সেগুলো তো তাকে দেখাতে হবে। এটো প্লেটগুলো ধুয়ে নিচ্ছে অর্থিকা। অনুভা চাইল বোনকে সাহায্য করতে, কিন্তু অর্থিকা তাকে হাত লাগাতে দিল না।
পাশে দাঁড়িয়েই হাঁসফাঁস করছে অনুভা। ইতস্তত বোধ করছে কিছু বলতে। বোনের এমন অবস্থা দেখে আর চোখে তাকিয়ে অর্থিকা শুধালো, কিছু বললি? এমন ইতস্তত করছিস কেন? বড় বোনের অনুমতি পেয়ে অনুভার কণ্ঠস্বর দৃঢ় হলো। ফাজ ভাই তোকে সত্যিই খুব ভালোবাসে আপু। তা তো আমি জানি, কিন্তু তুই জানলি কিভাবে? বাড়ি বদলানোর সময় ওনার সঙ্গে কথা হয়েছিল। ওইটা ফাহাজ ভাইদেরই বাড়ি ছিল। প্রত্যুত্তর করল না অর্থিকা। বড় বোনকে নিজের দিকে ঘুরিয়ে তার গালে আলতো করে হাত রেখে অনুভা বলল, তোকে যে বিয়ে করতে চায় তাইমকে নিয়ে তার কোনো আপত্তি নেই। তার চোখে তোর জন্য আমি ভালোবাসা দেখেছি আপু। নতুন করে শুরু কর না সবটা। এতে তাইম বাবার ছায়াতল পাবে, বাবার ভালোবাসা পাবে, আর তোর এই একাকিত্বটাও ঘুচবে। হাসল অর্থিকা, যে হাসিতে নেই কোনো বিষাদের ছাপ আর না আছে আনন্দ। বলল, ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি। যারা ভালোবাসে তারা এই অনুভূতির মধ্যে আষ্টে পিষ্টে জড়িয়ে যায়। মানুষটি যদি সঠিক হয় তাহলে সেই মানুষটির স্মৃতি নিয়ে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। পৃথিবীতে বাবা ছাড়া ছেলেমেয়েরা কি বড় হচ্ছে না? স্বামীর অবর্তমানে যে নারীদের জীবিকা চলছে না। আমি বিবাহিতা নারী, হয়তো বিধবা, তবে আমার সন্তানের পিতৃ পরিচয় রয়েছে। আমার সন্তানের বাবা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাকে আর আমাদের সন্তানকে ভালোবেসে গেছে, নিজের দায়িত্ব পালন করে গেছে। তার জায়গায় অন্য কাউকে স্থান দেয় কী করে বলতো অনু? এ তো অসম্ভব। তুই আমায় বাস্তবতা বুঝিয়েছিস, আর আমি বুঝেছি। তুই আমায় মুভ অন করে ছেলেকে আঁকড়ে ধরে বাঁচতে শিখিয়েছিস, আমিও তা শিখে গেছি। এবার অন্তত বলিস না আবার নতুন করে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়ে সব নতুন করে শুরু করতে। জীবন মানে শুধু বিয়ে নয়, সুখ মানেই বিয়ে নয়। আমি সম্মানের সাথেই এই পৃথিবীতে বাঁচব। আমার সন্তান একদিন বড় হবে, আমি ওর বাবা, আমি ওর মা। জীবন যেভাবে চলছে সেভাবেই না হয় চলুক। বিয়ের কথা আমি ভাবতে পারি না। এমন কথা শুনলে আমার কষ্ট বেড়ে যায়। আমি অসুখী হয়েও সুখী। আমার সুখ আমার স্বামীর স্মৃতি।